হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আমেরিকা থেকে ফিরে আমরা যে কটা দিন কলকাতাতে কাটিয়েছি তার মধ্যেই একটা দিনের ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজ বিকেলে আমাদের বাড়িতে রয়েছে কীর্তন। আমার শাশুড়ি মা যেই গুরুদেবের দীক্ষিত, মানে শ্রী গুরু ঠাকুরের কীর্তন। আসলে আমরা দুজনেই তো বাড়ির থেকে অনেক দূরে থাকি, তো সেই কারণে আমরা যখনই বাড়িতে আসি আমার শাশুড়ি মা একবার করে এরকম কীর্তন রাখার চেষ্টা করে। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে অনেক রকমের কাজ থাকে, আর শাশুড়ি মায়েরও তো আস্তে আস্তে বয়স হচ্ছে, তার একার পক্ষে তো আর সবটা করা পসিবল নয়। সেই কারণে আমরা যখন আসি সকলে মিলে একসাথে এরকম কীর্তনের আয়োজন করা হয়। আজ সকাল থেকে বাড়িতে চলছে কাজকর্ম। আমরা বাড়িতে আসার পর প্রতিদিনই কিন্তু কিছু না কিছু অনুষ্ঠান থাকে। এখানে দিদা নারকেল কুড়াচ্ছিল, তো আমি দিদাকে বললাম, দিদা আমাকে একটু শিখিয়ে দাও, আমি তো এর আগে কোনোদিনই নারকেল কুড়াইনি। আসলে আমাদের এই জেনারেশনটাই না এমন। আমার তো মনে হয় না আমাদের এই জেনারেশনের কেউই নারকেল কুড়িয়ে খায় বলে। আমরা তো বাজার থেকে গ্রেটেড কোকোনাট কিনে খেয়েই অভ্যস্ত। বাড়িতে আসলে এরকম নারকেল কোড়া বা আরও বিভিন্ন রকমের জিনিসগুলো খাওয়া হয়। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও কিন্তু দিদার মতো স্পিডে নারকেল কোড়াতে পারিনি। আসলে সেটা হওয়াটাও স্বাভাবিক, যে মানুষটা এত বছর ধরে এই কাজগুলো করে আসছে, আমি একটা দিন বসেই যে তার মতো পারবো সেটা ভাবাটাও আমার বড় একটা ভুল। যাই হোক, তাও চেষ্টা করছিলাম। আর ওদিকে অভিজিৎ ফুল দিয়ে ঠাকুরের জায়গাটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছে। এর আগেও যেবার বাড়িতে কীর্তন হয়েছিল সেইবারও কিন্তু অভিজিৎই এই ঠাকুরের সিংহাসনটা পুরোটা সাজিয়েছিল। আপনারা অনেকেই আমাকে জানিয়েছেন আমাদের ঠাকুরের সিংহাসনটা আপনাদের ভারী পছন্দের। আজকেও চেষ্টা করব ভিডিও শেষে একবার পুরো সিংহাসনটা আপনাদেরকে ভালোভাবে দেখানোর। নারকেল তো আমি কোড়াতে পারিনি, তারপরে যেই জিনিসটা আমি পারবো, আমি জানি, সেটাই করতে বসেছি। এখানে আমি অভিজিৎকে ঠাকুরের সিংহাসনটা সাজাতে হেল্প করছিলাম। আমি ফুলগুলো কেটে দিচ্ছিলাম আর ও এক এক করে সেলোটেপ দিয়ে সব কিছু সাজাচ্ছিল। আমাদের এই কাঁচা হাতে ঠাকুরের সিংহাসনটা কেমন সাজানো হয়েছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর অভিজিৎ সেই সকালবেলা উঠে কিন্তু গেছিল ঠাকুরের ফুল আনতে। এইবার তো বারাসাতে ওই স্টেশনের ধারের ফুলের মার্কেট থেকেই ফুল এনেছে, তবে গত বছর ও গেছিল আমার মাসি শাশুড়ির ছেলের সাথে হাওড়ার বড় ফুলের মার্কেটে। ফুলের থোকা দিয়ে পুরো সিংহাসনটা সাজানোর পরে ভাবলাম ঠাকুরদের এক এক করে মালাগুলোও পরিয়ে নিই। প্রথমেই বাড়ির মা লক্ষ্মীকে পরালাম, তা তো আপনারা দেখলেনই। তারপর এক এক করে কিন্তু গুরুদেব, গোপাল সকলকেই মালাগুলো পরিয়ে নেব। আজ সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমি স্নানটা সেরে নিয়েছি। আসলে স্নানটা করা থাকলে ঠাকুর ঘরের টুকটাক সব রকম কাজেই কিন্তু হাত দেওয়া যায়। আমি আর দিদা মিলে ঠাকুর ঘরের এদিকের কাজকর্মগুলো করছিলাম, আর ওদিকে আমার মা এসছে। মা আর শাশুড়ি মা মিলে রান্নাঘরের কাজকর্ম করছিল। কিছুক্ষণ পরে মাসিমণিও কিন্তু চলে আসবে। আজ দুপুরে লাঞ্চের জন্য নিরামিষ আয়োজনই করা হয়েছে। গরম গরম খিচুড়ি এবং বাঁধাকপির তরকারি। আমাদের ফ্ল্যাটটা কিন্তু মধ্যমগ্রামে, এবং মধ্যমগ্রামে আমাদের ফ্ল্যাটের উল্টো দিকেই বাদু বাজারের হাটটা বসে। কাল সন্ধ্যায় ওই হাটে বেরিয়ে আমি আর অভিজিৎ কিছু টুকটাক ফলের বাজারও করে নিয়ে এসেছি। আমার বাবাও কিন্তু 12টা-1টা নাগাদই দুপুরে চলে এসেছিল, আর টুকটাক আরও আত্মীয় স্বজনরাও এসছে। আজকের আয়োজনের খানিকটা চলুন আপনাদের সাথেও শেয়ার করে নিই। এখানে দেখালাম আমাদের মন্দিরটা কিভাবে সাজানো হয়েছে, আর এখানে যারা কীর্তন করবেন তারাও কিন্তু চলে এসছে। আজকের কীর্তনে কিন্তু কোনো মেয়েরা অংশগ্রহণ করবে না, শুধুমাত্র ছেলেরা মিলেই কিন্তু কীর্তনটা সম্পূর্ণ করবে। কয়েকটা দিন ধরে একের পর এক অনুষ্ঠান তো লেগেই রয়েছে। আজকে এমনিতেই একটু টায়ার্ড লাগছিল। যাই হোক, বাড়িতে তাও যেহেতু একটা অনুষ্ঠান আছে, চটপট করে একটু রেডি হয়ে নিয়েছি। এখানে একটা সুন্দর মাদুরাই সিল্ক শাড়ি পরেছি, আর সাথে হালকা কিছু সোনার গয়না। আর ওই যে আমার মা পেছনে বসে, ওদিকে দিদা, মামি আরও সকলে রয়েছে। আর এই যে এক্ষুনি কিন্তু কীর্তনটাও শুরু হবে। এর আগের বার যে কীর্তনটা হয়েছিল সেখানে শুধু মেয়েরা এসেছিল, তো গতবার যেহেতু ওরকমভাবে কীর্তন হয়েছে, এবার সেই জন্য শুধুমাত্র ছেলেদেরকে দিয়ে কীর্তনটা করানো হয়েছে। এই শ্রীগুরু ঠাকুরের গজা এবং আমিত্তি ভীষণ প্রিয়, সেই কারণে থালা ভরে কিন্তু গজা এবং আমিত্তি প্রসাদে দেওয়া হয়েছে। আমার মনে আছে ছোটোবেলায় আমার ঠাকুমা বেঁচে থাকতে, আমার ঠাকুমা যখন সকলের বাড়ি কীর্তনে যেতেন, তো তখন আমি কিন্তু আমার ঠাকুমার সাথেও যেতাম। আমার দাদুর বাড়ির ওখানে পাড়ায় সকলের বাড়িতেই শ্রাবণ মাসে মনসার পুঁথি গাওয়া হতো, আর সেই সময় আমার ঠাকুমার সাথে কিন্তু আমিও যেতাম মনসার পুঁথি গাইতে। তারই কিছু আবছা দৃশ্য কিন্তু এখনও আমার স্মৃতিতে রয়ে গেছে। আমার যখন 5 বছর বয়স, তখন আমার ঠাকুমা আমাদের সকলকে ছেড়ে চলে যান, আর তারপর থেকে সেরকমভাবে কখনোই কীর্তন শুনতে যাওয়া হয়নি। যাই হোক, সেসব কথা এখন থাক। এখানে যেহেতু সমস্ত ছেলেরা মিলেই এখন কীর্তনটা করবে, সেই কারণে অভিজিৎকেও কিন্তু আজকে একটা ভালো পাঞ্জাবি এবং ধুতি বার করে দিয়েছি।
কিছুটা আমার শাড়ির সাথে ম্যাচ করেই বলতে পারেন। এখানে কীর্তন শুরু হয়ে গেছে। অভিজিৎ ফার্স্ট টু লাস্ট বসেছিল বলে আমারও কিন্তু আজকে কীর্তনে প্রথম থেকে শেষ অবধি দেখা হয়েছে। আসলে ও যদি প্রথম থেকে শেষ অবধি এখানে না বসে থাকতো তাহলে আমারও বোধহয় বসা হতো না। যাই হোক, আজকে অনেক দিন পরে কিন্তু প্রথম থেকে শেষ অবধি কীর্তন শুনলাম। তবে আজকে একটা আমার মনের কথা শেয়ার করি, যে ঠাকুরের আরাধনা বা ঠাকুরকে ডাকা যাই বলুন না কেন, এই সমস্তটাই কিন্তু আমি একটু নিস্তব্ধে করতেই বেশি ভালোবাসি। তবে যাই হোক, ব্যক্তি বিশেষে তাদের পছন্দ অপছন্দ সবটাই তো আলাদা। আপনারা অনেকেই জানতে চেয়েছেন মা লক্ষ্মীর এই প্রতিমাটি আমি কোথা থেকে নিয়েছি। মা লক্ষ্মীর এই প্রতিমাটা নেওয়া কিন্তু আমার সৌপ্তিকের কাছ থেকে। আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ওর কন্ট্যাক্ট ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করে দেব। আমার বিয়ের প্রথম বছর লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর এই সুন্দর প্রতিমাটিকে আমরা বাড়িতে এনে পুজো করেছিলাম, আর সেই থেকে প্রতিমাটা কিন্তু বাড়িতেই রয়েছে। পিতলের মা লক্ষ্মী বাড়িতে তো রয়েছেই, তবে আমার আর অভিজিতের দুজনেরই ভীষণ ইচ্ছা ছিল সৌপ্তিকের থেকে একবার একটা ঠাকুর নেওয়ার। আর দেখতে দেখতে প্রায় 2 বছর হয়ে গেল মা লক্ষ্মীর এই প্রতিমাটি আমরা বাড়িতে নিয়ে রেখেছি। এখনও পর্যন্ত বিসর্জন দেওয়া হয়নি। তবে এই বছর অভিজিৎ ভাবছিল যে বিসর্জন দিয়ে আসবে, তবে আমি ওকে মানা করলাম যে এখনও যেহেতু প্রতিমাটা একদম যেরকম নতুন ছিল সেরকমই রয়েছে, বললাম যে এত সুন্দর প্রতিমাটা বিসর্জন দিও না, আমরা পারলে এটাকে রুড়কিতে নিয়ে যাব, তবে অতি অবশ্যই যদি ততদিনে ভালো থাকে। এখানে কীর্তন শেষে অভিজিৎকে একটা বই দেওয়া হয়েছে পড়ার জন্য। আর এবারেই কিন্তু হবে আরতি। এই যে আরতির জন্য পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নেওয়া হচ্ছে। আরতি হয়ে গেলে হবে বাতাসার লুট বা হরির লুট, তারপরেই কিন্তু প্রসাদ বিতরণ হবে। এই কদিন আগেই মাঝে আমি একটা ছোট্ট ক্লিপ শেয়ার করেছিলাম আমার ঠাকুর ঘর সাজানোর। তখন অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে মা লক্ষ্মীর পাশে নাকি তুলসী দেবীকে রাখতে নেই। আমি তো সত্যিই জানতাম না, তবে এর পরের বার থেকে নিশ্চয়ই সেটা মাথায় রাখবো। আরতি শেষে আরতির প্রদীপ নিয়ে এই বাড়ির সমস্ত কোণে কিন্তু দেখিয়ে নেওয়া হচ্ছে, যাতে বাড়ির প্রতিটি কোণ থেকে অন্ধকার এবং অশুভ শক্তি মুছে যায়। সবটা হয়তো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি, তবে যতটা পেরেছি আপনাদের সাথে কিন্তু ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন আমি এবার এসে যেন আমাদের এই বাড়ির হোম ট্যুরটা শেয়ার করি, তবে বিশ্বাস করুন সময় আর পাইনি। তবে এরপরে কখনো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এই আগে যে ঘরটা দেখলেন ওটা আমার শাশুড়িমার ঘর, আর এটা হচ্ছে আমাদের ঘর। আর ঠাকুর ঘরটা তো আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। আর সত্যি বলতে আমাদের এই ফ্ল্যাট কিন্তু এখনও নতুনের মতোই রয়েছে, আর নতুনই বলা চলে, কারণ ফ্ল্যাটটা কেনা হয়েছে এখনও 10 বছরও হয়নি। অভিজিৎ জার্মানিতে পিএইচডি করতে যাওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু এই ফ্ল্যাটটা কেনা হয়, আর তারপরে ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ সব কিছু কমপ্লিট করে ঢুকতে ঢুকতে প্রায় কিন্তু 2020 সাল হয়েই গিয়েছিল। তারপরে তো 2021-22 পুরোটাই কোভিডের মধ্যে দিয়েই কাটে, আর আমার সাথে অভিজিতের পরিচয় হয় কিন্তু 2021 সালের মাঝামাঝি বা শেষের দিকটায়। আর আরও একটা ব্যাপার, এই ফ্ল্যাট এখনও যে নতুনের মতোই রয়েছে আমি বলছি, তার বড় একটা ক্রেডিট আমার শাশুড়ি মাকে যায়, কারণ উনি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু এখনও ফ্ল্যাটটাকে গুছিয়ে রেখেছেন। এই যে এবারে শুরু হচ্ছে হরির লুট বা বাতাসার লুট। আমি তো ভিডিও নিচ্ছি আর সকলে মিলে কিন্তু বাতাসা কুড়োচ্ছে। ছোটোবেলা থেকেই টুকটাক কীর্তনে তো এদিক ওদিক যাওয়া হয়, আর সমস্ত জায়গায় কীর্তনে দেখেছি বাতাসার লুট বা হরির লুট এরকম দেওয়া হয়। আর যখনই দেওয়া হয় মানুষ একদম কিন্তু পাগলের মতো হয়ে যায় বাতাসা কুড়ানোর জন্য। কিছু কিছু কীর্তনে তো দেখেছি বাতাসা কুড়ানো নিয়ে মারপিটও বেঁধে যায়। তবে সত্যি বলতে আমার না কোনোদিনও সেরকম বাতাসা কুড়াবো সেই একটা যে উত্তেজনা বা এক্সাইটমেন্ট সেটা কখনোই কোনোদিন ফিল হয়নি। জানি না কেন, নিজে হয়তো খেতে ভালোবাসি না, সেই কারণেই সেরকমভাবে নেওয়ার ইচ্ছা কোনোদিনও হয়নি। তবে যাই হোক, বেশিরভাগ মানুষের কাছেই কিন্তু খাওয়ার থেকেই বাতাসা কোড়ানো একটা বেশি মজার ব্যাপার মনে হয়। তো এই জিনিসটা বেশ ভালোই লাগে। আর এখানে এই যে ভোগের যে থালা দেওয়া হয়েছিল সেই থালা নিয়েও কিন্তু অভিজিৎ পুরো বাড়িতে ঘুরেছে, যাতে বাড়ির প্রতিটি কোণায় সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দেতে ভরে ওঠে।
কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তা সে ভোগ যে ঠাকুরেরই হোক না কেন, ভোগ তো ভোগই হয়। তাই ভাবলাম আপনাদের সাথেও একবার শেয়ার করি, আপনারা সকলেই কিন্তু একবার করে প্রণাম করে নেবেন। কীর্তন শেষ হতে হতে প্রায় কিন্তু 9:30 বেজে গিয়েছিল, আর এবার এক এক করে সকলের তাড়া পড়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তাড়াতাড়ি করে এবার দিদা এখানে সাবু মাখা রেডি করবে এবং সকলকে প্রসাদ দেওয়া হবে। আর সত্যি বলছি, ভোগের এই সাবু মাখাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আমি নিজে সাবু মাখা, সিন্নি এসব জিনিসগুলো খেতে খুব একটা ভালোবাসি না, তবে এই সাবু মাখাটা পার্টিকুলারলি খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমি দেখেছি। ভিডিওটা তো বেশ কিছুদিন আগে, তবে আমি এই যে এখন বসে ভিডিওটা এডিট করছি আর দিদাকে দেখছি সাবুটা মাখতে, আমার কিন্তু দেখে এখনই খেতে ইচ্ছা করছে। আসলে নিজেদের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সেদিন কিন্তু খুব ভালোভাবে কোনো জিনিসই খাওয়া যায় না। তো এই দিন আমি মানে এত কিছু খাবারের অপশান ছিল যে সাবু মাখাটা সেদিন খুব ভালো করে কিন্তু খেতে পারিনি। বাকি সবাই খেয়েছিল, তবে যেহেতু আমি ফল খেতে খুব ভালোবাসি আর এত ফলের অপশান ছিল, আমি ফল খেয়েই সেদিন পুরো রাতে পেটটা ভরিয়েছি। তবে এখন মনে হচ্ছে ওই দিন সাবু মাখাটা একটু বেশি করে খেলে বোধহয় ভালোই হতো। আর এই যে আমি ঘর থেকে চেঞ্জ করে আবার ড্রয়িং রুমে চলে এসেছি, কারণ আত্মীয় স্বজন এখনও সকলে রয়েছে। আর এই অনুষ্ঠানের 2 দিন পরেই কিন্তু আমাদের ছিল রুরকি যাওয়ার জন্য ফ্লাইট। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগে। দেখা হবে আবার পরের ভিডিওতে।